আসসালামু আলাইকুম। যখন আমরা মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কথা শুনি, সাধারণভাবে মনে হয় এটা শুধু সাধারণ মানুষের কষ্টের কারণ। কিন্তু প্রশ্ন হলো, এই ইনফ্লেশনের খেলায় কি কেউই লাভবান হয় না? আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক এরা কি এই ব্যবস্থার লাভ পায়? চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করি। শুরুতেই জানতে হবে স্বর্ণভিত্তিক মুদ্রা ব্যবস্থা থেকে ফেইট মানি পর্যন্ত যে যাত্রাটা হয়েছিল তার ইতিহাস। মুদ্রা ব্যবস্থা বলতে বোঝায় একটা দেশের টাকার মান নির্ধারিত হতো তাদের কাছে থাকা স্বর্ণের পরিমাণের উপর ভিত্তি করে। মানে কোনো দেশ যত টাকা ছাপাবে তার সমপরিমাণ স্বর্ণ তাদের রিজার্ভ থাকতে হবে। উদাহরণ হিসেবে ধরা যায়, যদি 1 আউন্স স্বর্ণের দাম $20 হয়, তাহলে আমেরিকা যদি 200 আউন্স স্বর্ণ রাখে, তারা সর্বোচ্চ $4000 ছাপাতে পারবে। এই নিয়ম কবে শুরু হয়েছিল? প্রথমে 1821 সালে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণভিত্তিক মুদ্রা ব্যবস্থা চালু করে। পরে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে প্রায় 1870 থেকে 1914 সাল পর্যন্ত ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর সব উন্নত দেশই এই ব্যবস্থা অনুসরণ করে। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আন্তর্জাতিক বাণিজ্যকে নিরাপদ করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে 1944 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাথন উডস নামের জায়গায় বিশ্বের 44টি দেশ মিলিত হয়ে একটি নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা গঠন করে। সেখানেই জন্ম নেয় দুটি গুরুত্বপূর্ণ সংস্থা, আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। তখন সিদ্ধান্ত নেওয়া হয় ডলার হবে মূল আন্তর্জাতিক মুদ্রা, আর 1 আউন্স স্বর্ণের দাম স্থির থাকবে $35। মানে অন্য দেশের মুদ্রা ডলারের সঙ্গে বাঁধা থাকবে আর ডলার বাঁধা থাকবে স্বর্ণের সঙ্গে। এই সময়টাকে বলা হয় গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড। 1960-এর দশকে যুক্তরাষ্ট্র প্রচুর ডলার ছাপাতে শুরু করে, মূলত যুদ্ধ ও সরকারি ব্যয়ের জন্য। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত স্বর্ণ ছিল না সেই ডলার কভার করার জন্য। তখন অনেক দেশ তাদের হাতে থাকা ডলারের বদলে স্বর্ণ চাইতে শুরু করে, ফলে মার্কিন স্বর্ণ রিজার্ভ দ্রুত কমে যেতে থাকে। অবশেষে 1971 সালের 15ই আগস্ট মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা দেন, আর কোনো ডলার স্বর্ণে রূপান্তর করা হবে না। এই ঘোষণার মাধ্যমে গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেমের অবসান ঘটে। ইতিহাসে এটি পরিচিত নিক্সন স্টক নামে। এরপর থেকে পুরো বিশ্বে ফেইট মানি সিস্টেমের চলে আসে। মানে এখন টাকা ছাপানোর জন্য স্বর্ণ থাকা জরুরি নয়, বরং টাকা ছাপা হয় সরকারের অর্থনৈতিক ও কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের উপর ভিত্তি করে। যেমন বাংলাদেশ ব্যাংক বা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, তারা সুদের হার, ইনফ্লেশন ও মুদ্রার মান নিয়ন্ত্রণ করে, যাতে টাকার মূল্য পড়ে না যায়। স্বর্ণভিত্তিক অর্থনীতি থেকে ফেইড মানিতে রূপান্তর মানব ইতিহাসের সবচেয়ে বড় অর্থনীতি পরিবর্তনগুলোর একটি। আজকের অর্থনীতি ভিত্তিক গড়ে উঠেছে সেই সিদ্ধান্তের উপরেই। যখন কোনো দেশের মুদ্রার মান পড়ে যায়, তখন সেই দেশের ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে যায়। ঠিক এই সময় আসে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক। তারা বলে, আমরা সাহায্য করব, কিন্তু শর্ত মানতে হবে। এই শর্তগুলোর মধ্যে থাকে সুদের হার বাড়ানো, টাকা ছাপা কমানো এবং সরকারি খরচ কমানো। আইএমএফ সরাসরি মুদ্রাস্ফীতি থেকে টাকা কমায়, তাদের লাভ হয় সুদ নীতিগত প্রভাব থেকে। যখন কোনো দেশ ইনফ্লেশনে ভুগে আইএমএফ এর কাছে ঋণ চায়, আইএমএফ সেই ঋণের উপর সুদ নেয় আর শর্ত দেয় তাদের তৈরি করা অর্থনৈতিক নিয়ম মানার জন্য। অর্থাৎ ইনফ্লেশন আইএমএফ এর জন্য লাভের পথ নয়, কিন্তু সুযোগের দরজা খুলে দেয়। যত বেশি দেশ অর্থনৈতিক সমস্যায় পড়ে, তত বেশি আইএমএফ এর প্রভাব বিস্তার করতে পারে।
এইভাবে তারা অর্থনৈতিকভাবে পাওয়ারফুল হয়ে ওঠে, যদিও সরাসরি মুনাফা নয়, তবে নীতি নিয়ন্ত্রণে লাভবান। এদিকে ওয়ার্ল্ড ব্যাংক মূলত উন্নয়ন প্রকল্পে অর্থ দেয়, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, শিক্ষা ইত্যাদি খাতে। কিন্তু ইনফ্লেশনের ফলে যখন কোনো দেশ অর্থনীতি দুর্বল হয়ে যায়, তখন তারা ওয়ার্ল্ড ব্যাংকের কাছেও ঋণ নেয়। আর তখনই শুরু হয় প্রকল্প ভিত্তিক সুদ ও ফি এর খেলা। যখন বেশি দেশ সমস্যায় পড়ে যায়, তত বেশি সংস্থাগুলো নতুন ঋণ দিতে পারে, ফলে তাদের সুদের আয়ও বাড়ে। আইএমএফ নিজে মুদ্রাস্ফীতি চায় না, কিন্তু ইনফ্লেশনের কারণে যখন দেশগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক সেই দুর্বল অবস্থায় ফায়দা নিতে পারে। তারা ঋণ দেয়, সুদের মাধ্যমে আয় করে, আর সবচেয়ে বড় কথা, ঋণের বিনিময়ে দেশের অর্থনৈতিক নীতিকে তাদের প্রভাব বিস্তার করে। এটাই তাদের প্রকৃত লাভ, কন্ট্রোল অফ প্রফিট। ইনফ্লেশনের আসল ভুক্তভোগী হলো সাধারণ মানুষ, কিন্তু এই দুরবস্থার সুযোগে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব অর্থনীতির নেপথ্যে চালক হয়ে ওঠে। তারা সরাসরি মুদ্রাস্ফীতি থেকে আয় করে না, তবে ইনফ্লেশনের পরবর্তী অর্থনৈতিক সংকট তাদের জন্য লাভের পথ তৈরি করে দেয়। এইটাই হলো বাস্তবতা। ইনফ্লেশন কারো ক্ষতি, আবার কারো ক্ষমতা বৃদ্ধির হাতিয়ার। ফেইট মানি এর যুগে যখন সরকার টাকা ছাপে আর মানুষ বিশ্বাসে ভরসা রাখে, সেই বিশ্বাস ভাঙলে আইএমএফই আসে উদ্ধারকর্তা সেজে। কিন্তু শেষ পর্যন্ত খেলাটা ক্ষমতায়, আর লাভটা থাকে প্রভাবের ভেতরে, প্রকাশ্যে নয়। আজ আমরা যে টাকা ব্যবহার করি, সেটা আসলে কোনো স্বর্ণ বা রূপার উপর নির্ভর করে না। এটা হলো ফেইট মানি সিস্টেম, যেখানে টাকার মান নির্ভর করে না কোনো ধাতুর উপর, বরং নির্ভর করে সরকারের কথা ও জনগণের বিশ্বাসের উপর। সরকার বলল এই কাগজের নোটের দাম আছে, আর আমরা বিশ্বাস করলাম। এই বিশ্বাসের উপরই দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব অর্থনীতি। ফেইট মানির মূল সমস্যা, এই সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা হলো সরকার চাইলে যত খুশি টাকা ছাপাতে পারে। এতে স্বর্ণের মতো কোনো প্রাকৃতিক সীমা নেই, ফলে অর্থনীতিতে ভারসাম্য হারায়। চলুন এখন দেখি একে একে প্রধান সমস্যাগুলো। যখন টাকা বেশি ছাপা হয়, বাজারে টাকার পরিমাণ বেড়ে যায়, কিন্তু পণ্য ও উৎপাদনের পরিমাণ যদি না বাড়ে, তাহলে টাকার মূল্য কমে যায়, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যায়। এইটাই হলো ইনফ্লেশন। আগে 100 টাকা দিয়ে কেনা যেত, কিন্তু বছর পর সেই জিনিসের দাম হয়ে যায় 200 টাকা। এইভাবে মানুষের সঞ্চয়ের প্রকৃত মূল্য কমে যায়, অর্থাৎ টাকা যত বাড়ে তার শক্তি তত কমে। ইনফ্লেশন বাড়লে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের আয় বাড়ে ধীরে, কিন্তু পণ্যের দাম বাড়ে দ্রুত। ফলে জীবনযাত্রার খরচ বাড়ে, অর্থনৈতিক চাপ বাড়ে। যখন বড় বড় দেশ যেমন আমেরিকা বা ইউরোপ বেশি টাকা ছাপে, তখন ডলারের মান ওঠানামা করে, আর ছোট দেশের মুদ্রা দুর্বল হয়ে পড়ে। ফলে বৈশ্বিক বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ছড়িয়ে পড়ে। ইতিহাস দেখা গেছে ফেইট মানির সিস্টেমে অনেক দেশ অতিরিক্ত টাকা ছাপায় কারণে ধ্বংস হয়ে গেছে। উদাহরণ যদি দিতে হয়, জিম্বাবুয়ে, ভেনেজুয়েলা, এমনকি জার্মানিও একসময় ভয়াবহ হাইপার ইনফ্লেশনের শিকার হয়েছিল। ফেইট মানির সিস্টেমে ইনফ্লেশন একটি স্বাভাবিক ও স্থায়ী ঝুঁকি, কারণ সরকার বা কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিকে চাঙা রাখতে বরাবর নতুন টাকা ছাপে। অল্প পরিমাণে এটা ভালো, কিন্তু অতিরিক্ত হলে বিপদ। পণ্যের দাম বাড়ে, মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়ে যায়, এবং টাকার প্রতি বিশ্বাস কমে যায়। ফেইট মানি আমাদের সহজে লেনদেনের স্বাধীনতা দিয়েছে, কিন্তু এর ভিতর আছে এক ভয়ঙ্কর ফাঁদ, অতিরিক্ত টাকা ছাপা। যতক্ষণ সরকার দায়িত্বশীল থাকে, ততক্ষণ এই সিস্টেম কাজ করে, কিন্তু যখন অর্থনীতি রাজনীতির খেলায় পড়ে যায়,
তখন ইনফ্লেশন হয় অবধারিত। ফেইট মানি হয়তো আধুনিক অর্থনীতির ভিত্তি, কিন্তু এর স্থায়িত্ব নির্ভর করে আমাদের বিশ্বাস ও দায়িত্ববোধের উপর। এক সময় ছিল স্বর্ণমুদ্রার যুগ, যেখানে প্রতিটি দেশের টাকার পেছনে ছিল বাস্তব সম্পদ, স্বর্ণ। তখন প্রতিটি দেশের অর্থনীতি ছিল নিজস্ব নিয়ন্ত্রণ। কোনো দেশ যতটুকু স্বর্ণ রাখত, শুধু ততটুকুই টাকা ছাপাতে পারত। টাকা ছাপা মানে ছিল দায়িত্ববোধতা, আর মুদ্রার মান ছিল বাস্তব সম্পদ। ফলে মুদ্রার মূল্য স্থিতিশীল থাকতো। দেশগুলোর মধ্যে বাণিজ্যে থাকতো বিশ্বাস, এবং ইনফ্লেশনের ভয় প্রায় ছিল না বললেই চলে। এক দেশ অন্য দেশের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল ছিল না। সবাই নিজের স্বর্ণ, নিজের মুদ্রা, নিজের নিয়ন্ত্রণের চলত। এটাই ছিল অর্থনৈতিক স্বাধীনতা। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ব্রেথন উডস সিস্টেম এলো, তখন স্বর্ণের জায়গায় কেন্দ্রস্থল চলে এলো ডলার। বিশ্বের প্রায় সব দেশ তাদের মুদ্রা ডলারের সঙ্গে বাঁধলো, আর ডলার বাঁধা থাকলো স্বর্ণের সঙ্গে। এভাবে ধীরে ধীরে বিশ্বের অর্থনৈতিক নিয়ন্ত্রণ কয়েকটি দেশ হাতে কেন্দ্রীভূত হয়ে গেল। আর 1971 সালে যখন আমেরিকা স্বর্ণের সঙ্গে ডলারের সম্পর্ক ছিন্ন করলো, তখন পুরোপুরি বিশ্ব ঢুকে গেল ফেইট মানির যুগে, যেখানে টাকার মূল্য নির্ভর করে কেবল রাজনৈতিক সিদ্ধান্তের উপর। আজকের পৃথিবীতে মুদ্রার প্রবাহ, সুদের হার, এমনকি আন্তর্জাতিক ঋণ সবকিছু নিয়ন্ত্রণ করে কয়েকটি শক্তিশালী দেশ এবং তাদের কেন্দ্রীয় ব্যাংক, যেমন ইউএস ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থা যেমন আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক। ফলে ছোট দেশগুলো যেমন আমাদের মতো উন্নয়নশীল অর্থনীতি এবং তাদের মুদ্রা ও অর্থনীতি এই বৈশ্বিক সিস্টেমকে ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়ে। স্বর্ণমুদ্রার যুগে কোনো দেশ অকারণে টাকা ছাপাতে পারত না। ফলে ইনফ্লেশন নিয়ন্ত্রিত থাকতো, আর সাধারণ মানুষ টাকার মূল্য স্থায়ী ছিল। প্রতিটি দেশের অর্থনীতি ছিল স্বয়ংসম্পূর্ণ, নিজেদের হাতে এবং নিজেদের নিয়ন্ত্রণে। কিন্তু আজ আমরা টাকার পাহাড় গড়ি, কিন্তু সেই টাকার পেছনে কোনো বাস্তব সম্পদ নেই। সবকিছু দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর, আর সেই বিশ্বাসের কেন্দ্র একটাই, ডলার। ফেইট মানি আমাদের আধুনিকতার দুনিয়া দিয়েছে, কিন্তু কে জানে সেই আধুনিকতার ভেতরে হয়তো লুকিয়ে আছে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা হারিয়ে যাওয়ার গল্প। স্বর্ণমুদ্রার যুগে দেশগুলো স্বাধীন ছিল, টাকাও ছিল বাস্তব, সম্পদে ছিল বাধা। আজ আমরা গ্লোবাল সিস্টেমের অংশ, কিন্তু সেই স্বাধীনতা হারিয়ে ফেলেছি। হয়তো একদিন মানুষ আবার ফিরে তাকাবে সেই স্বর্ণযুগের দিকে, যেখানে অর্থনীতি ছিল বাস্তব, আর বিশ্বাস ছিল সত্যিকার অর্থের স্বর্ণের মতো মূল্যবান। টাকার শক্তি স্বর্ণে ছিল, এখন তা বিশ্বাসে। আর বিশ্বাস যত সহজে পাওয়া যায়, তত সহজে হারিয়েও যায়।